আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাস নিয়েছি পিএ 9, অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আজকে আমাদের ক্লাস পিএ 10, এক্সাম্পল অফ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। দ্যাট মিন্স আমার প্রিন্সিপাল অ্যাকাউন্টিং বইতে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অঙ্ক কিভাবে উদাহরণ দেখানো হয়েছে সেটা একটু শেয়ার করার জন্য আজকের এই ক্লাস। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে প্রথম থেকেই আমরা হাঁটি পা করে, দ্যাট মিন্স এই যে উদাহরণ একে, এখানে মাত্র 3টা ট্রানজ্যাকশন আছে, পাশে অবজেক্ট নাম্বার দেওয়া আছে এবং ডেবিট ক্রেডিটের পাশে কোনটা ডেবিট কেন, কোনটা ক্রেডিট কেন, দ্যাট মিন্স লেনদেন বিশ্লেষণ অনুসারে আমরা এর আগে বহুবার বলেছি। এবং যে আসলে অ্যানালাইসিস ফর ট্রানজ্যাকশন হয়ে গেলেই জার্নাল এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন 99% শেষ। তো এটাও সেই জার্নাল চ্যাপ্টার। এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ পৃথকভাবে একটি চ্যাপ্টার। আমরা যারা কমার্স পড়েছি, আমরা এসএসসি ইন্টারে পৃথকভাবে কোনো চ্যাপ্টার ছিল না, এখানে পৃথকভাবে চ্যাপ্টার আছে, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ। তো এখানে আমরা প্রথমে দেখলাম মাত্র 3টা ট্রানজ্যাকশন, এটা পাশে অবজেক্ট নাম্বার দেওয়া আছে, ডেবিট ক্রেডিটের কারণ দেওয়া আছে। উদাহরণ 2তেও 5টা ট্রানজ্যাকশন দেওয়া আছে, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এবং এখানে ক্রেতার বই চাওয়া হয়েছে এবং তারপরে বি নাম্বার রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে যদি 12টার সময়ের মধ্যে পরিশোধ না করে 12টার সময়ের পরে পরিশোধ করা হয় তাহলে কি জার্নাল হবে। আমরা 3 নাম্বার উদাহরণটা আলোচনা করতে পারি, কারণ এখানে এই অঙ্কটার বিশেষ বৈশিষ্ট্য যে এখানে রিকোয়ারমেন্ট এতে গ্রস বেসিস, দ্যাট মিন যখন ক্রেতা মোট মূল্য দেখিয়ে জার্নাল করে থাকে সেটা হচ্ছে গ্রস বেসিস। আর হচ্ছে বি নাম্বার রিকোয়ারমেন্টে নিট বেসিস। তো এখানে গ্রস বেসিসের ক্ষেত্রে গ্রস বেসিস, গ্রস প্রাইস মেথড বা ফুল ইনভয়েস প্রাইস যে কোনো একটা বলা থাকতে পারে। আর নিট প্রাইসের ক্ষেত্রে নিট কস্ট প্রাইস, নিট বেসিস, হ্যাঁ, যে কোনোভাবে বিভিন্নভাবে আসলে বলা থাকতে পারে। আমাদের একাধিকবার প্রশ্ন পড়ে অ্যান্সার করাটাই সমীচীন, সবসময় এটা ফলো করতে হবে। তো আমরা উদাহরণ 3 আলোচনা করতে পারি। ক্যাসিও লিমিটেড সোল্ড 100 pieces calculator to Rubel stores. The sales price was 20,000 টাকা, 200 per unit with terms 210 and 30. SA Express parcel service charge টাকা 224 to deliver this merchandise to Rubel store. These charges were split even between the buyer and seller and were paid in cash. তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, এখানে ক্যাসিও লিমিটেড ক্রেতা সে রুবেল স্টোরের কাছ থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করছে, প্রতিটির দাম 200 টাকা এবং এখানে 210 and 30 শর্তে। দ্যাট মিন্স আমরা যে ক্রেতা যদি 10 দিনের মধ্যে, ক্রয় পরবর্তী 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দেয় অবশ্যই 2% ছাড় পাবে। আর এখানে গাড়ি ভাড়া চার্জ করা হয়েছে 224 টাকা, যা ক্রেতা এবং বিক্রেতা সমানভাবে পরিশোধ করবে। তারপর রুবেল স্টোর রিটার্ন 10 pieces of calculator to Casio Limited because they were wrong system. Casio Limited agreed to accept this returns on credit. Rubel stores for the full invoice price. Rubel stores paid the remaining balance within the discount period.
তার মানে কেসিও লিমিটেড 100টা ক্যালকুলেটর বিক্রি করছে, রুবেল স্টোরের কাছে সেলস প্রাইস হচ্ছে 20,000 টাকা, প্রতিটির দাম 200 টাকা এবং টার্মস হচ্ছে 210 N30। আর যে পরিবহন সংস্থা যে 224 টাকা গাড়ি ভাড়া চার্জ করছে, এটা ক্রেতা বিক্রেতা উভয় সমানভাবে পেড করবে। আর রুবেল স্টোর্স 10 পিস হচ্ছে ক্যালকুলেটর ফেরত দিচ্ছে কেসিও লিমিটেডের কাছে, কারণ সেগুলো সঠিক মানের হয়নি। আর রুবেল স্টোর্স বাকি টাকা 12টার সময়ের মধ্যে পরিশোধ করে দিল। এখন রিকোয়ারমেন্ট, দ্য রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ইন দ্য জেনারেল জার্নাল অফ কেসিও লিমিটেড, দ্য কোম্পানি রেকর্ড সেলস অ্যাট ফুল ইনভয়েস প্রাইস। তার মানে কেসিও লিমিটেডের বইতে গ্রস বেসিস জার্নাল দেখাতে বলছে রিকোয়ারমেন্ট 1-এ, আর রিকোয়ারমেন্ট বিতে বলতেছে রেকর্ড দ্য ট্রানজ্যাকশন ইন দ্য জেনারেল জার্নাল অফ রুবেল স্টোর, দ্য কোম্পানি রেকর্ড পারচেস অফ মার্চেন্ডাইজ নিট কস্ট প্রাইস। দ্যাট মিনস এতে গ্রস বেসিস এবং বিতে নিট বেসিস জার্নাল দেখাতে বলছে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা যথারীতি স্প্লিট অফ করে নিই যে যাতে আমরা অঙ্ক এবং সলিউশন একই সাথে দেখতে পারি। তাহলে কেসিও লিমিটেডের বই চেয়েছে, কেসিও লিমিটেড হচ্ছে বিক্রেতা, কেসিও এই রিকোয়ারমেন্ট এতে চেয়েছে বিক্রেতার বইতে গ্রস বেসিস, আর বি রিকোয়ারমেন্টে চেয়েছে রুবেল স্টোর্সের বই, সে হচ্ছে ক্রেতা, সেক্ষেত্রে নিট বেসিস। তো এই অঙ্কটা আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জন্য খুবই একটা মডেল অঙ্ক, তো এটা আমরা এখন আলোচনা করতেছি। তো এখানে প্রথমে কেসিও লিমিটেড 100 পিস হচ্ছে ক্যালকুলেটর বিক্রি করলো 20,000 টাকা মূল্যে। তাহলে আমরা যেহেতু বিক্রেতার বই করতেছি কেসিও লিমিটেড, তাহলে যথারীতি এটা হচ্ছে 5 ফর রেভিনিউ, অবজেক্ট নাম্বার 5 ফর রেভিনিউ। রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, রেভিনিউর নাম হচ্ছে সেলস রেভিনিউ। ইতিপূর্বে বলেছি যে কাইসু কিমেল 10th এডিশন থেকেই সেলস রেভিনিউ লিখতেছে, তা আমরা সেলস লিখলেও চলবে, সেলস রেভিনিউ লিখলে হবে। 5 ফর রেভিনিউ, রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, রেভিনিউর নাম সেলস, সেলস আর প্লাস তাই ক্রেডিট, সেলস আই বৃদ্ধি পাচ্ছে কিভাবে, বাকিতে অ্যাকাউন্ট রিসিভেবল এ প্লাস ডেবিট। তো এখানে বিক্রয়ের জন্য জার্নাল হলো, তারপরে যে এখানে যে গাড়ি ভাড়া 224 টাকা, এখানে ক্রেতা বিক্রেতা উভয় পরিশোধ করতেছে। তাহলে আমি যেহেতু কেসিও লিমিটেডের বই করতেছি, আমি কেসিও লিমিটেডের অ্যাকাউন্টেন্ট হিসাবে আমরা গাড়ি ভাড়ার জার্নাল দেখাবো। তো 224 টাকার অর্ধেক 112 টাকা, এটা হচ্ছে গাড়ি ভাড়া। 4 ফর এক্সপেন্স, এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তো এখানে এক্সপেন্সের নাম হবে ডেলিভারি এক্সপেন্স। যেহেতু আমি বিক্রেতা, আমি অর্ধেক গাড়ি ভাড়া দিচ্ছি, তাই ডেলিভারি এক্সপেন্স ই প্লাস ডেবিট, ডেলিভারি এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে কিভাবে, নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। তারপরে রুবেল স্টোর হচ্ছে 10 পিস ক্যালকুলেটর আমাদের কাছে ফেরত দিল, তাহলে এটা হচ্ছে 5 ফর রেভিনিউ, কারণ আমরা জানি বিক্রয় হচ্ছে আয়, রেভিনিউ এটার অবজেক্ট নাম্বার 5 এবং বিক্রয় ফেরতের জন্য অবজেক্ট নাম্বার 5। এটার জন্য পৃথক অবজেক্ট করা হয়নি, কারণ অবজেক্ট বেশি, এমনি 15টা, যদিও সবগুলো মানে কমনলি ব্যবহার হয় না। মূলত আমাদের 15টার ভিতরে 8টা ট্রানজ্যাকশনে মেনলি বেশি প্রচলিত, বেশি কমন ট্রানজ্যাকশন, আর 9 থেকে 15 এগুলো খুব রেয়ার ট্রানজ্যাকশন। তাহলে সেলস রিটার্ন, রুবেল স্টোর্স পারচেসার হিসাবে আমাদের কাছে পণ্য ফেরত পাঠাইলো, আমরা পণ্য ফেরত পেলাম, বিক্রয় ফেরত হলো। 5 ফর রেভিনিউ, রেভিনিউ কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এখানে রেভিনিউর নাম হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস আর মাইনাস তাই ডেবিট, আই কমে গেল। তো সেলস রিটার্ন হওয়ার কারণে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট কমে গেল, অ্যাকাউন্ট রিসিভেবল এ মাইনাস ক্রেডিট।
তো তারপরে ক্যাসিও লিমিটেডের বইতে এখন ফেরত আসলো পণ্য, তারপরে কি করলো, রুবেল স্টোর হচ্ছে বাকি টাকা, রুবেল স্টোরস দ্য পেড দ্য রিমেনিং ব্যালেন্স উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড, রুবেল স্টোর 12টা সময়ের মধ্যে পাওনা টাকা পরিশোধ করে দিল। যেহেতু আমরা বিক্রি করেছিলাম 20,000 টাকা আর ফেরত এসছে 2,000 টাকা, আর এটা যেহেতু বলছে উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড 12টা সময়ের মধ্যে পরিশোধ করে দিল, তাহলে এটা 6 ফর রিসিভেবল কালেকশন। রিসিভেবল কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল এ মাইনাস ক্রেডিট 18,000, অ্যাকাউন্ট রিসিভেবল এ মাইনাস ক্রেডিট 18,000, অ্যাকাউন্ট অ্যাসেট কমে গেল কিভাবে, নগদে, ক্যাশ এ প্লাস ডেবিট, এবং আমরা ছাড় দিলাম যেহেতু 12টা সময়ের মধ্যে আদায় হচ্ছে, তাহলে 20,000 থেকে 2,000 ফেরত যে এসছে পণ্য 2,000, এটা বাদ দিয়ে বাকি 18,000 হবে 2%, 360 টাকা। সেল ডিসকাউন্ট ই প্লাস ডেবিট, ক্যাশ এ প্লাস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল এ মাইনাস ক্রেডিট। তাহলে আমাদের এই নাম্বার রিকোয়ারমেন্টের বিক্রেতার বই জার্নালগুলো হয়ে গেল পিরিয়ডিক সিস্টেমে। আচ্ছা, এখন আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে চেয়েছে রুবেল স্টোরে বই এবং নিট কস্ট প্রাইসে, তার মানে ক্রেতার বইতে নিট বেসিস জার্নাল দেখাতে বলেছে। তো আমরা শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ক্রেতা যখন মনে করে যে আমি অবশ্যই 12টা সময়ের মধ্যে দেনা পরিশোধ করে দিতে পারবো, 12টা অবশ্যই ইনশাল্লাহ অর্জন করব, সেক্ষেত্রে ক্রেতা নিট বেসিস হিসাবভুক্ত করতে পারে। তো এখানে যেহেতু রিকোয়ারমেন্টে বলেছে, সেহেতু আমরা ক্রেতার বই নিট বেসিস করব। আর নিট বেসিসের ক্ষেত্রে মোট মূল্য না দেখিয়ে বাট্টা দ্বারা পারচেস এক্সপেন্স হ্রাস করিয়ে পরোক্ষভাবে আয় দেখানো হয়। তাহলে আমরা এখন হচ্ছে রুবেল স্টোরসের বই করতেছি, রুবেল স্টোর জেনারেল জার্নাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নিট কস্ট প্রাইস মেথড। তাহলে আমরা ইতিপূর্বে ক্যাসিও লিমিটেড অ্যাজ এ সেলার হিসাবে আমরা জার্নাল দেখালাম, এখন রুবেল স্টোরের বই অ্যাজ এ পারচেসার হিসাবে আমরা জার্নাল করব। তাহলে আমি যেহেতু নাও আই এম এ অ্যাকাউন্টেন্ট অফ রুবেল স্টোর, সো ফার্স্ট জার্নাল উইল বি ফর পারচেস। তাহলে রুবেল স্টোরস হচ্ছে ক্রয় করলো, তাহলে এটা হচ্ছে 4 ফর এক্সপেন্স, এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এক্সপেন্সের নাম পারচেস, পারচেস ই প্লাস তাই ডেবিট, পারচেস বৃদ্ধি পাচ্ছে কিভাবে, বাকিতে অ্যাকাউন্টেবল এল প্লাস ক্রেডিট। তাহলে হ্যাঁ, এখানে বিশেষ লক্ষণীয় যে যেহেতু 210N30 কন্ডিশন টার্ম ছিল, আর এখানে ক্রেতা যেহেতু নিড বেসিস হিসাবভুক্ত করতেছে, তাই এখানে সম্পূর্ণ 20,000 না দেখিয়ে এখানে বাট্টা দ্বারা হ্রাস করে আমরা পারচেস এক্সপেন্সকে হ্রাস করে দেখাবো, পরোক্ষভাবে বাট্টায় দেখাবো। তাহলে এখানে 20,000 এখানে হচ্ছে 98% আমরা দেখাবো। যেহেতু আমরা অ্যাজ এ পারচেস হিসাবে মনে করছি যে এটা আমরা অবশ্যই 12টা সময়ের মধ্যে দেনা পরিশোধ করে দেব, তাই আমরা নিট বেসিস হিসাবভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি যে রুবেল স্টোরস হচ্ছে নিট বেসিস হিসাবভুক্ত করে। সেক্ষেত্রে বাট্টা দ্বারা পারচেস এক্সপেন্সকে ডিক্রিজ করে পরোক্ষভাবে আয় দেখানো হবে। তার মানে আমরা 2%, যেহেতু 210N30 ছিল, 2% বাট্টা অর্জন করব, তাই 2% 100% না দেখিয়ে 2% কমে 98% মূল্য দেখালাম। তাহলে 2% 400 টাকা কমে গেলে 20,000 থেকে 19,600 টাকা। তো তারপর হচ্ছে গাড়ি ভাড়া এর আগে আলোচনা করেছি যে 224 টাকা পরিবহন সংস্থা চার্জ করেছে, অর্ধেক বিক্রেতা দিয়েছে। এখন আমি রুবেল স্টোরে বইতে অর্ধেক দেখাবো। এটা 4 ফর এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এক্সপেন্সের নাম ফ্রাইটিন লেখা যায়, ট্রান্সপোর্টেশন ইন, ক্যারেজ ইন, যে কোনো একটা লিখলেই চলবে। ফ্রাইটিন ই প্লাস তাই ডেবিট, ফ্রাইট এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে কিভাবে, নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট, 224-এর অর্ধেক 112 টাকা। তারপরে আমি যে রুবেল স্টোরসে বই করছি, রুবেল স্টোরস হচ্ছে 10 পিসেস অফ ক্যালকুলেটার রিটার্ন দিচ্ছে ক্যাসিও লিমিটেডের কাছে। এটা হচ্ছে
4 ফর এক্সপেন্স, কারণ এটা যেহেতু পারচেজ রিটার্ন, আর পারচেজ রিটার্ন হচ্ছে ক্রয় খরচের বিপরীত হিসাব। তাহলে 4 ফর এক্সপেন্স, এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এক্সপেন্সের নাম পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ই মাইনাস, তাই ক্রেডিট, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস ই মাইনাস, তাই ক্রেডিট। তো বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি, তাই অ্যাকাউন্টসেবল এল মাইনাস ডেবিট হবে। এখন টাকা কত হবে? টাকা যেহেতু 200 টাকা করে, তাহলে এখানে 10 পিস, 10 পিস হচ্ছে ক্যালকুলেটার, প্রতিটার দাম 200 টাকা। আর আমরা যেহেতু কিনেছিলাম 98% মূল্যে, তাই আমরা এখন ফেরতও দেব 98% মূল্যে। তাহলে 10 ক্যালকুলেটার 200 টাকা করে 2000, 2000-এর 2% কমে 40 টাকা বাদে আমাদের মূল্য দাঁড়াবে 1960 টাকা। তাহলে আমরা 1960 টাকা ফেরত দিলাম। তারপরে আমি যেহেতু রুবেল স্টোরসে বই করতেছি, রুবেল স্টোরস যথারীতি 12টার সময়ের মধ্যে মূল্য পরিশোধ করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে 7 ফর লাইবিলিটি স্পেড। 7 ফর লাইবিলিটি স্পেড। লাইবিলিটিস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, লাইবিলিটিসের নাম অ্যাকাউন্টসেবল, অ্যাকাউন্টসেবল এল মাইনাস, তাই ডেবিট, অ্যাকাউন্টসেবল তাই কমে যাচ্ছে কিভাবে? নগদে, ক্যাশ এ মাইনাস ক্রেডিট। এখন টাকাটা কিভাবে হবে? যেহেতু আমি ক্রয় করার সময় 19,600 দেখিয়েছিলাম, যেহেতু নিট বেসিস, তাই বারটা দ্বারা হ্রাস করে 19,600 দেখিয়েছিলাম, এবং ফেরত দিয়েছি নিট বেসিসের ক্ষেত্রে 2000-এর জায়গায় 2000 ছিল মোট মূল্য, ওটার নিট বেসিস হচ্ছে 1960 টাকা। তাহলে 19,600 মাইনাস 1960, এখানে তাহলে টাকা হবে হচ্ছে 17,640 টাকা। 6 কয় 10, 4 10, 10 6 16, হ্যাঁ 17,640 টাকা আমরা পরিশোধ করে দিচ্ছি 7 ফর লাইবিলিটি স্পেড। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা উদাহরণ দেখলাম যেখানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করা হয়েছে, এবং বিক্রেতা গ্রস বেসিস হিসাবভুক্ত করতেছে আর ক্রেতা নিট বেসিস হিসাবভুক্ত করতেছে। দ্যাট মিনস এর আগে আমরা বলেছি আসলে বিক্রেতা কখনো নিট বেসিস হিসাবভুক্ত করবে না স্বাভাবিকভাবে, কারণ বিক্রেতা তো জানে না ক্রেতা সময় মতো, দ্যাট মিনস 12টার সময়ের মধ্যে মূল্য পরিশোধ করবে কি করবে না। বাট যখন আমরা ক্রেতার বই করতেছি, আমি ক্রেতা, আমি আমার যেহেতু বিশ্বাস আছে আমি 12টার সময়ের মধ্যে মূল্য পরিশোধ করে দেব, তাই আমি এখানে নিট বেসিস হিসাবভুক্ত করতে পারি বা করেছি। তো আমরা একটা অঙ্কের মাধ্যমে আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের বই দেখলাম। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু উদাহরণ দেখব। উদাহরণ 7, 6, 32 পৃষ্ঠা, 6, 32 পৃষ্ঠা। আসলে এই চ্যাপ্টারে মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারপিসাল ইনভেন্টরি সিস্টেম অঙ্ক বেশি আসে। তারপরেও তো যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আমরা এটা যথারীতি এটাও আমাদের জানতে হবে। 32 পৃষ্ঠা, হ্যাঁ উদাহরণ, ব্রড এক্সাম্পল হচ্ছে 7। এখানে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন গ্রস প্রাইস মেথড, নিট প্রাইস মেথড। হ্যাঁ, এটা একটা বড় উদাহরণ। আমরা যথারীতি স্প্লিট অফ করে নিই, একই সাথে অঙ্ক এবং সলিউশন যাতে আমরা দেখতে পারি। তো এখানে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন গ্রস প্রাইস মেথড, নিট প্রাইস মেথড, তার মানে এখানে উভয়ের বই চা হয়নি। জুন ট্রানজ্যাকশন ফর বাসার কোম্পানি আর অ্যাজ ফলোজ, তার মানে বাসার কোম্পানির বইতেই গ্রস প্রাইস মেথড এবং নিট প্রাইস মেথড আমরা জার্নাল দেখাবো। তো যথারীতি আমরা যেহেতু এর আগের অঙ্কটা আমরা উদাহরণ আলোচনা করলাম, তো এখানে যেগুলো এক্সেপশনাল পাবো সেগুলোই আমরা আলোচনা করব। যেমন জুন 2-তে হচ্ছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম অলোক কোম্পানি ফর টাকা 10,000, টার্মস টু 10 and 30। আমরা অলোক কোম্পানির কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি। এখানে তো অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, অন বিল লেখা নেই, বাট এই যে এক হচ্ছে বিক্রেতার নাম আছে, তাছাড়াও হচ্ছে টার্মস আছে, এই দুইটা হচ্ছে বাকির যে লক্ষণ দুইটাই আছে। তো এটা এখানে পাশে বোঝার সুবিধা
সুবিধার্থে লেখা আছে ধারে ক্রয়, 4 ফর এক্সপেন্স, তাহলে এটা যেহেতু ক্রয় করতেছি, ক্রয় করতে আগের মতোই জাবেদা, এবং এটা যেহেতু প্রথমে আমরা গ্রস বেসিস করছি, মোট মূল্য দেখিয়ে আমরা জার্নাল করতেছি। তারপরে সোল্ড মার্চেন্ডাইজ টাকা 5,000 টু সুজন কোম্পানি অন ক্রেডিট টার্মস 110N30 আমরা বিক্রি করেছি। বিক্রি জার্নাল আমরা এর আগের অঙ্কে দেখেছি যে বিক্রয়ের জন্য কি জার্নাল হবে। তাহলে এখানে আমাদের যেটা এই অঙ্কটাই আমাদের এক্সেপশনাল, যেটা যে নিড বেসিসের ক্ষেত্রে আমাদের প্রথম যে উদাহরণ আমরা করলাম, ওখানে নিড বেসিসের ক্ষেত্রে আমি ক্রেতা হিসাবে যদি বাট্টা সময়ের পরে মূল্য পরিশোধ করি, সেক্ষেত্রে যে পারচেজ ডিসকাউন্টের ব্যাপারটা আছে, পারচেজ ডিসকাউন্ট বাতিল করে যে জার্নাল করতে হবে, সেই বিষয়টা আগের উদাহরণে ছিল না। আমরা এই উদাহরণে এই জিনিসটা আমরা ফলো করব, যে এখানে আমরা যে পণ্য ক্রয় করেছি, আমরা পণ্য ক্রয় করেছি প্রথমে একবার জুন 2-তে, তারপর জুন 7-এ আকরাম কোম্পানির কাছ থেকে ক্রয় করেছি 210N30 শর্তে। আমরা অলোক কোম্পানির কাছ থেকেও কিনেছিলাম 210N30 শর্তে, আকরাম কোম্পানির কাছ থেকেও 210N30 শর্তে। তাহলে এখানে আমরা পরিশোধ করতেছি পেড আকরাম কোম্পানি 20 তারিখে, আমরা যেহেতু আকরাম কোম্পানির কাছ থেকে ক্রয় করেছি 7 তারিখে, হ্যাঁ আমরা ক্রয় করেছি 7 তারিখে, আর যেহেতু 210N30 শর্তে, তার মানে ক্রয় পরবর্তী 10 দিনের মধ্যে পরিশোধ করলে আমরা 2% ছাড় পাবো। তো এখানে যেহেতু 7 তারিখে ক্রয় করেছি, তাহলে ক্রয় পরবর্তী 10 দিন, তার মানে এখানে 17 তারিখের মধ্যে যদি আমরা পরিশোধ করতাম, তাহলে আমরা এখানে ডিসকাউন্ট পেতাম। যেহেতু আমরা 20 তারিখে পরিশোধ করছি, এবং নিড বেসিসে যেহেতু আমরা ক্রয় করার সময় পারচেস এক্সপেন্সকে ডিক্রিজ করে পরোক্ষভাবে আয় দেখিয়েছি, আর যেহেতু এটা আমরা আকরাম কোম্পানিকে বাট্টা সময়ের পরে পরিশোধ করছি, তাই ক্রয় করার সময় পরোক্ষভাবে দেখানো বাট্টা আয়টাকে এখন বাতিল করার জন্য প্রত্যক্ষভাবে পারচেস ডিসকাউন্ট লস্ট E+ ডেবিট করে দেখাতে হবে। কারণ আমরা কেনার সময় পরোক্ষভাবে বাট্টায় দেখিয়েছিলাম কিভাবে পারচেজ এক্সপেন্সকে ডিক্রিজ করে। তো এখন তাহলে আমরা আকরাম কোম্পানির কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম হচ্ছে 6,000 টাকা, হ্যাঁ ক্রয় করেছিলাম 6,000 টাকা। আকরাম কোম্পানিকে আমরা রিটার্ন দিয়েছি 10 তারিখে 500 টাকার পণ্য। তাহলে যেহেতু আকরাম কোম্পানির কাছ থেকে কিনেছিলাম হচ্ছে 6,000 টাকার পণ্য, আর আমরা ফেরত দিয়েছি 500 টাকার পণ্য, সুতরাং আমাদের দেনা আছে মাত্র 5,500, মূলত দেনা আছে 5,500। কিন্তু এখানে প্রবলেম যে আমরা যে কেনার সময় নিড বেসিস হিসাবভুক্ত করেছি, পারচেজ এক্সপেন্সকে ডিক্রিজ দেখিয়ে পরোক্ষভাবে আয় দেখিয়েছি। এখন যেহেতু সেই বাট্টা আয় পরোক্ষভাবে দেখানো বাট্টা আয়টা যেহেতু অর্জন করতে পারলাম না, তাই সেই বাট্টা আয়কে পরোক্ষভাবে দেখানো বাট্টা আয়কে বাতিল করার জন্য এখন প্রত্যক্ষভাবে পারচেজ ডিসকাউন্ট লস ডেবিট করে দেখাতে হবে। তাহলে এটাও যথারীতি 7 ফর লাইবিলিটিস কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, লাইবিলিটিসের নাম অ্যাকাউন্টসেবল L- ডেবিট, আর পারচেজ ডিসকাউন্ট লস ডেবিট, ক্যাশ A- ক্রেডিট। তা আমরা 6,000 টাকার পণ্য করেছিলাম, 500 টাকা ফেরত দিয়েছিলাম 500 টাকার পণ্য, সুতরাং আমাদের বাকি আছে 5,500। আর যেহেতু আমরা এখানে বাট্টা অর্জন করতে ব্যর্থ হয়েছি, সেই কারণে এখন পারচেজ ডিসকাউন্ট লস 5,500 × 2%, তার মানে 110 টাকা অর্জন করতে আমরা ব্যর্থ হলাম, এটা আমাদের ক্ষতি। E+ ডেবিট, পারচেজ ডিসকাউন্ট লস E+ ডেবিট, অ্যাকাউন্টসেবল L- ডেবিট। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কে এই উদাহরণে আমাদের এটাই হচ্ছে আগের উদাহরণের তুলনায় বাড়তি একটা জিনিস আমরা শিখতে পারলাম, যে
ক্রেতা যদি নিড বেসিস হিসাবভুক্ত করে এবং বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করে পরোক্ষভাবে দেখানো বাট্টা এটাকে যদি অর্জন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পারচেজ ডিসকাউন্ট লস্ট নামে ক্ষতি দেখাতে হবে। ওই বাট্টা আয় পরোক্ষভাবে দেখানো বাট্টাইকে বাতিল করার জন্য প্রত্যক্ষভাবে আমাদের ওই ক্ষতি দেখাতে হবে পারচেজ ডিসকাউন্ট লস নামে। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটায় আবার লেজার ট্রায়াল ব্যালেন্স দেখানো হয়েছে, এটা আমাদের বোঝার সুবিধার্থে। যদিও এই চ্যাপ্টারে লেজার ট্রায়াল ব্যালেন্স কখনো পরীক্ষায় আসেনি, এমনি বোঝার সুবিধার্থে। তারপরে আমরা উদাহরণ 8 নিশ্চয়ই কোনো, হ্যাঁ, উদাহরণ 8 আমরা গেলে আমরা এখানে জানতে পারবো যে বাট্টা সময়ের মধ্যে যদি আদায়কৃত ও পরিশোধিত পণ্য ফেরত, তার মানে বাট্টা সময়ের মধ্যে আমরা টাকা আদায় করে ফেলাইছি, তারপরেও দেখা যাচ্ছে পণ্য ফেরত আসছে, এবং আমরা বাট্টার সময়ের মধ্যে দেনা পরিশোধ করে ফেলেছি, তারপরেও আমরা পরে দেখা যাচ্ছে পণ্যের ভিতরে ত্রুটি দেখা গিয়েছে, আমরা ফেরত দিচ্ছি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করে দিয়েছি, বাট্টায় পরিশোধ করার সময় বাট্টায় দেখিয়েছি, তাই পণ্য ফেরত দেওয়ার সময় ওই টাকার উপর আনুপাতিক হারে বাট্টা বাতিল করে দেখাতে হবে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আমরা উদাহরণ 8 দেখলে বিষয়টা বুঝে নিতে পারবো। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের উদাহরণ। পিরিয়ডিক ইনভেন্টরিটা অপেক্ষাকৃত লেস ইম্পর্টেন্ট পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্কই এই চ্যাপ্টারে বেশি আসে। তো এখানে এক্সাম্পলের ক্ষেত্রে এখানে স্নেহ শিক্ষার্থীবৃন্দ আমার বইতে যথারীতি 19 সালের কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে 7 কলেজের। যদিও আমি সময় মতো আপডেট করেছিলাম, কিন্তু দুঃখজনক আমি বই বের করতে পারিনি। আসলে আমি খুবই দুঃখিত। আমি যে 19 সালে বই বের করেছিলাম, সেখানে আমার বইতে একটা ল্যাকিং ছিল, সেটা শুধু যে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ বই বের করেছিলাম এবং ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন সলিউশন দিয়েছিলাম, কিন্তু বাজারে আরও একটা বই ছিল যেটা হচ্ছে যে না, সে সব বোর্ডের কোশ্চেন সলিউশন চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দিয়েছিল, যার জন্য আসলে একটু স্টুডেন্টরা ওই বইতেই সুবিধা পেয়েছিল। ঠিক ওই চিন্তাটা যেহেতু স্টুডেন্টের জন্য সহায়ক, তার মানে সব ডিপার্টমেন্টের কোশ্চেনগুলো যদি সলিউশন পাওয়া যায় তাহলে আমাদের বেশি উদাহরণ দেখতে সুবিধা হয়। সে কারণে আমার এই বইতে আপডেট করার সময় আমি সব ইয়ারের সব ডিপার্টমেন্টের কোশ্চেন সলিউশন করে একত্রে 4 ডিপার্টমেন্টের বই রেডি করেছি একদম 19 সালের। দ্যাট মিনস রিসেন্ট যে পরীক্ষাটা গত 19 সালে হয়েছে, সেই প্রশ্নের সলিউশন সহ আমার বইতে এখানে দেওয়া আছে। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।